পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে আজ দিনভর যে সকল খবর, গুরুত্বপূর্ণ খবর আলোচনার খোরাক জাগিয়েছে তার কতটা আমরা জানিস। খবর শুধু একটা হেডলাইন নয়, খবর একটা বাস্তবতা বটে। এর নেপথ্যে থাকে অনেক প্রশ্ন যার উত্তর জানা দরকার। আমরা শুধু খবর নয়, জানতে চাই ভেতরের সত্যটাও। এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবর। আমন্ত্রণ সকলকে। সাথে আছে আমি মীরা হাসান। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের স্টুডিওতে আছে চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান। মিস্টার খান, কেমন আছেন? ভালো আছি। অসংখ্য ধন্যবাদ, আপনি এই রাতে আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও আমাদের সাথে এই আলোচনায় যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নাহারিন ইসলাম খান। কেমন আছেন নাহারিন ইসলাম? খুব ভালো। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি যোগ দেবেন আমাদের সাথে, জানাবেন তাদের মতামত এবং বিশ্লেষণ। আর আজ প্রধান খবর হিসেবে যে খবরটি আমরা নির্বাচন করেছি সেখানে বলা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং কর্ণফুলী টানেলে বড় ধরনের দুর্নীতি, আর এসব প্রকল্পে ঋণের বোঝা এখন ২০ কোটি মানুষের ঘাড়ে এসে পড়েছে। এই মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি আরও বলছেন তার সরকার দুর্নীতি সন্ত্রাসের সাথে কোনো প্রকার আপোষ করবে না। এ বিষয়ে একটি প্রতিবেদন আছে, চলুন প্রতিবেদনটি আমরা দেখে আসি। আমরা সেগুলো রেজ করতে হবে, বেশি দরকার। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পুলিশের দায়িত্ব সম্পর্কে তাদের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মিনিস্টার সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী বলেন, পুলিশ সরকারের আয়না, মানুষ প্রয়োজনে পুলিশের কাছে যায়। পুলিশের ওপর মানুষের আস্থা তৈরি করতে পারলে মব সহিংসতা রোধ করা সম্ভব হবে বলেও জানান তারেক রহমান। পুলিশের আস্থা এবং নির্ভরতার সৃষ্টি হলে আমি মনে করি একটা যে নতুন সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরে মব ভায়োলেন্স, এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ট্যাকেল করা সম্ভব হয়। রূপপুর ও কর্ণফুলী টানেলে তদন্তে বড় দুর্নীতির প্রমাণ উঠে এসেছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, দুর্নীতি, সন্ত্রাস আর অপশাসনের বিরুদ্ধে সরকার কোনো আপোষ করতে চায় না। যারা সন্ত্রাস আর দুর্নীতি করবে তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না, কম্প্রোমাইজ করতে চাই না। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করুন। রূপপুরে স্বাভাবিকভাবে যে প্রজেক্ট হয়েছে সেখানে ফুল ফার্নিশড কোয়ার্টার তৈরি করা হয়েছে বিদেশি যারা আসবে তাদের জন্য। সেখানে বালিশ যখন কেনা হয়েছে সেই বালিশের দাম ধরা হয়েছে ৮০,০০০ টাকা। আপনি একজন স্বাভাবিক মানুষ হিসেবে চিন্তা করতে পারেন কখনো কোনো বালিশের দাম পৃথিবীতে ৮০,০০০ টাকা হতে পারে? অস্বাভাবিক একটি ব্যাপার। ড্রেসিং টেবিল কেনা হয়েছে, এটি অডিটর জেনারেল সাহেবের কথা। যে ড্রেসিং টেবিল ওনার ধারণা ৩০-৩৫,০০০ টাকার দাম, সেই ড্রেসিং টেবিলের দাম ধরা হয়েছে ৪ থেকে ৫ লক্ষ টাকা। সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চায়, তবে কেউ যেন কোনো ধরনের নাশকতা না করে সেটিও মনে রাখতে হবে বলে জানান তিনি। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। শুধু পদোন্নতি নয়, যে কোনো পরিস্থিতিতে প্রশাসনের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে বলেও পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। আমার প্রতিবেদনটি দেখছিলাম। ডক্টর নাহারিন, আপনাকে দিয়ে বরং আলোচনাটা শুরু করতে চাই। আপনি যদি লক্ষ্য করেন, প্রধানমন্ত্রী এই পুলিশ সপ্তাহ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং অনেকগুলো কথার মধ্যে প্রণিধানযোগ্য, অর্থাৎ আমরা যে সংবাদটি করেছি এবং যেটাকে নির্বাচন করেছি সেখানে দুটি প্রসঙ্গকে আমরা সামনে এনেছি। একটা হচ্ছে দুর্নীতির বিষয়, যে তিনি বলছেন যে বিগত সরকারের সময় যে ধরনের দুর্নীতিগুলো হয়েছে সেটা আসলে যে ঋণের বোঝাটা তৈরি হয়েছে সেটা আসলে ২০ কোটি মানুষের ঘাড়ে গিয়ে পড়েছে। এই প্রশ্নের জায়গাটা হচ্ছে যে ধরেন বিএনপিকে আসলেই একটা ভঙ্গুর দুর্নীতি নিয়ে শুরু করলো কিনা, এক। দ্বিতীয়ত তিনি দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে কথা বলেছেন যে পুলিশের সাথে আপোষ করবে না। একটা সরকার আসলে কখন এই বিষয়গুলোর সাথে আপোষ করা শুরু করে? আসলে প্রথম যে প্রশ্নটা, যে বিএনপিকে আসলে ভঙ্গুর কিছু নিয়ে শুরু করলো কিনা, বিএনপি তো পুরোটাই ভঙ্গুর নিয়ে শুরু করেছে। কারণ আপনি শুধু যদি একটা দুর্নীতির কথা বলেন তা তো না,
বাংলাদেশে ইন্টারনাল যে প্রবলেমগুলো ছিল গত 17 বছর সেটা দেখেছেন, কিন্তু আরও কিছু আরোপিত ইন্টারন্যাশনাল প্রবলেমও কিন্তু বিএনপির ঘাড়ে এসে পড়েছে নতুন সরকারের, যেমন একটি যুদ্ধ, তারপরে যেটি মানে এটা যদিও আমাদের ইন্টারনাল প্রবলেম, একটা চুক্তি হয়েছে। তো অনেক কিছু আসলে একটা ভঙ্গুর কিছু থেকেই তো বিএনপি শুরু করেছে, বা আমি বলবো যে বিএনপি খুব নাজুক একটা জায়গা থেকে শুরু করেছে। যদি আপনি একটু মনে করেন যে দেখবেন যে আওয়ামী লীগ সরকার যখন 2009 সালে ক্ষমতায় গিয়ে বসলো, তখনও কিন্তু তারা এই ধরনের বক্তব্য দিয়ে শুরু করেছে যে হ্যাঁ, সেটা জোট ছিল, সরকার একটা হ্যাঁ, বিশাল দুর্নীতির বোঝা রেখে গেছে। সেটা ছিল বক্তব্য। অনেক ক্ষেত্রে হয়তো ধরেন কিছু পার্সেন্টেজ হয়তো ঠিক আছে, কিন্তু গত 17 বছরে যে ঘটনা ঘটেছে সেটি তো মানে দালিলিক, সেটা আমরা চোখে দেখেছি, এবং সেটি নিয়ে তো কথা বলার মানে এই 17 বছরের সাথে বাংলাদেশের আর কোনো সময়কে আপনি এক করতে পারবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং যে সময়টাতে এই ইলেকশনটি হয়েছে, আমি এটিও মনে করি যে এই ইলেকশনটি কোনো সাধারণ সময়ের নির্বাচন ছিল না, কোনো সাধারণ নির্বাচন ছিল না, এটি একটি ভিন্ন একটি প্রেক্ষাপটে এই নির্বাচনটি হয়েছে। এই জন্য আমি এই কথাটাও সব জায়গায় বলি যে যে ভোট ব্যাংকের কথা আমরা বলি, এটাও কিন্তু অ্যাকচুয়ালি কোনো রিয়েল ভোট ব্যাংক না আসলে, কারণ এটিও একটি ভিন্নতম সময়ের ভোট ব্যাংক। হয়তো এই টার্মের পরে যে আপনি রিয়েল ভোট ব্যাংকটা দেখতে পাবেন। আর পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী অনেক কথা বলেছেন, দুর্নীতির কথা বলেছেন। দুর্নীতি নিয়ে তো ধরেন কর্ণফুলী টানেল আমরা খুবই ভালো করে জানি যে এর পেছনে কী ঘটনা ঘটেছে। উনি বালিশের কথা বলেছেন, 80,000 টাকার বালিশ কেনা হয়েছে, এসব কথা। কিন্তু একটা কথা হয়তো আজকে আমাদের চোখ এড়িয়ে গেছে, অথবা শুনতে পাইনি, অথবা এমফ্যাসিস দিচ্ছি না, আমার কাছে খুব একটা বিউটিফুল কথা মনে হয়েছে আজকে। একজন বলছিলেন যে এসপিদের বিনা সুদে গাড়ি কেনার টাকা দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। তখন প্রধানমন্ত্রী বলেছেন যে হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু কৃষককেও তো আমরা সুদেই ঋণ দিচ্ছি। হ্যাঁ, তো কৃষকের প্রয়োজনটা সবচেয়ে বেশি বিনা সুদে হওয়ার। তো আমি মনে করি যে এটি একটি গুড স্টার্ট, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের এই মুহূর্তে যে সরকারটি আছে, তারা, আমরা তো সবসময় ধরেন সংস্কার নিয়ে কথা বলেছি, ইলেকশন নিয়ে কথা বলেছি, রাজাকার মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলেছি, কিন্তু আলু চাষির ভাগ্য নিয়ে তো কথা বলি নাই। হ্যাঁ, কৃষকের ভাগ্য নিয়ে খুব কম কথা বলা হয় এইসব ফোরামে। এটা একটা গুড সাইন আমি মনে করি। তবে প্রশ্ন তুলতে পারি কিনা, ধরেন সবসময় সরকার প্রধানদের কথা আমাদের সুন্দর সুন্দরই লাগে, কিন্তু এটাও তো সত্য যে তিনি একসময় উদাহরণ দিচ্ছেন যে এর আগে রূপপুরে এটা হয়েছে, এর আগে কর্ণফুলীতে এটা হয়েছে, কিন্তু তার সরকারের সময় যেটা হবে না তার নিশ্চয়তা আপনি কিভাবে পান? আচ্ছা, একটা সরকারের বয়স কত? 3 মাস হয়নি। আপনি বিএনপিকে 2 মাস কেন? বিএনপি তো এর আগে সরকার না, গঠন সেটা না। করেছে, শুনেন, দেশ পরিচালনা করেছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই বিএনপি বা বিএনপি বলে কথা না, আমি মনে করি এই 17 বছর পরে যারা যে জায়গাতে আছেন তাদেরকে যদি আপনি নির্মোহ বিশ্লেষণ করেন, সবাই কিন্তু পরিবর্তনের একটা কথা বলার চেষ্টা করেছে। ইভেন আপনি সবচেয়ে ইসলামিস্ট যে দলটি, হ্যাঁ, তাদের কথাবার্তাতেও আপনি দেখবেন ইভেন সেটা নিয়ে এসেছিল। কিন্তু সেই 17 বছরে আমি মনে করি যে আওয়ামী লীগকে একটু পাশে রেখে এখন কথা বলতে হবে, এই কারণে যে ধরেন ইসলামিস্ট যে দলটি, তারা হিন্দুকে নমিনেশন দিয়েছে, এটিকে আগে কখনো দেখেছেন? বা হিন্দু শাখা খুলেছে, তার মানে পরিবর্তনের চেষ্টা সবার ভিতরে আছেন, উইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল। মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর আজকে আরেকটা কথা বলি, সেটিও হয়তো আমাদের চোখে লাগার কথা। প্রধানমন্ত্রী বলেছেন যে পুলিশকে দলমত নির্বিশেষে কাজ করতে হবে, এরকম একটা কিছু। কিন্তু আজকে ওখানেই একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি কিন্তু বলেছেন যে আমি আমার শৈশব থেকে আজকে পর্যন্ত সবসময় জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করি। তো আসলে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে গত 17 বছর আমরা দেখেছি 90 থেকে 95% মানুষ কোনো না কোনোভাবে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। আমি কিন্তু ওটা দেখার চেষ্টা করছি এখন, যে এটারও একটা চরম চেষ্টা চলছে যে সবাই বিএনপি হয়ে যাওয়া, অথবা কতটা জাতীয়তাবাদী তারা ছিলেন সেটা। আমি এই পর্যায়ে একটা মানে মন্তব্য আমার মনে পড়ে, প্রধানমন্ত্রী মানে বেগম খালেদা জিয়া বলেছিলেন একটা সময় যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এটা সত্য কথা, হ্যাঁ, কিন্তু পরিমিতি বোধটা খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি যখন একটি চেয়ারে বসবেন, আপনি কোনো একটা আদর্শের প্রতি আপনার এক ধরনের সফট কর্নার থাকতেই পারে, কিন্তু আপনি হ্যাঁকে হ্যাঁ এবং নাকে না বলাটা খুবই জরুরি। এবং আমি মনে করি যে আজকের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কেউ যদি বলেন, কোনো একটি দলকে বলার চেষ্টা করেন যে আমি আপনাদেরই আদর্শে, এটি একটি প্রশ্ন তৈরি করেছে। আমি একটু এই ফাঁকে ডক্টর জাহিদ নেওয়াজ খান, আপনার একটু বিশ্লেষণটা শুনে। জাহিদ নেওয়াজ খান, আপনার কি মনে হয় যে বিএনপি আসলেই কি মানে আপনি যদি ইউনূস সরকারের কথা চিন্তা করেন, সেই সরকার তো বলেছিল যে একটা
মাইনাস পর্যায়ে থেকে তারা শূন্য নিয়ে আসছে। আমাদের অর্থনৈতিক অবস্থাটা কি আসলে এরকম? পাশাপাশি যে প্রসঙ্গটা এলো, থ্যাংক ইউ। মানে আপনি এর আগে আপাকে জিজ্ঞেস করছিলেন একটা রেফারেন্স দিয়ে যে এর আগে শেখ হাসিনা গভর্নমেন্ট যখন আসলো 2009 সালে একই রকম বলেছিল। নট অনলি 2009, মানে আমি যখন বড় হয়েছি, তো আমি যদি এরশাদ পিরিয়ড পর থেকে যদি দেখি যে 91 সালেও কিন্তু বিএনপি সরকার এসে একই রকম কথা বলেছে, 96 সালে আওয়ামী লীগ সরকার এসে একই রকম কথা বলেছে, 2001 সালে আবার বিএনপি সরকার এসে। ইটস রেটোরিক, এটা এক ধরনের পলিটিক্যাল রেটোরিক। তবে আবার এটা যে পুরোটাই যে সত্য না এরকমও না। এখন এখানে আপনার দুটো বিষয় ঘটে যে লাইক একটা পলিটিক্যাল পার্টি তার এক ধরনের ইকোনমিক ভিশন থাকে, এক ধরনের পলিটিক্যাল ভিশন থাকে। তো সে যখন একটা আগের গভর্নমেন্ট থেকে সে সাকসেসর হয়, তখন হয়তো তার ওই জায়গাতে অঙ্কের জায়গাতে হয়তো কিছু গরমিল থাকে। সো ওই জায়গা থেকে সে হয়তো বলতে পারে যে শূন্য থেকে শুরু করা। বাট স্টিল মানে আসলে কেউই শূন্য থেকে শুরু করে না। হ্যাঁ, আমি যদি আমার সেই ছোটবেলা থেকে বাজার থেকে ভাবনাটা করি, সেই জায়গার সময় থেকে 2026 সালে আমি যদি পার্থক্যটা দেখি, তখন আমাদের 7 কোটি মানুষের বা 8 কোটি মানুষের যে পরিমাণ ক্ষুধা দারিদ্র ছিল, 2026 সালে 18 কোটি বা 20 কোটি মানুষের ক্ষুধা দারিদ্র তার চেয়ে অনেক কম। স্টিল পভার্টি ইজ দেয়ার, এক্সট্রিম পভার্টি ইজ দেয়ার। বাট এর মানে হচ্ছে যে কোনো গভর্নমেন্টই শূন্য থেকে শুরু করে না, এবং কোনো গভর্নমেন্টই শূন্যতে শেষ করে যায় না। এটা একটা পরম্পরায় চলতে থাকে, এবং সেই পরম্পরায় এসে এক গভর্নমেন্ট এসে আগের গভর্নমেন্ট থেকে হয়তো আর একটু এগিয়ে। কিন্তু এটাও তো সত্য যে আমাদের এক সময় যেভাবে ব্যাংকগুলো লুট হয়ে গেছে, যেভাবে দুর্নীতি হয়েছে, আমাদেরকে তো এই ফল ভোগ করতে হচ্ছে। আমি এখানে আসছিলাম। হ্যাঁ, এর মানে এই না যে আমি বলছি যে সব, আমি যেটা যে পুরোটাই যে একেবারে মানে বেড অফ রোজেস এরকম না। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে সেটা হচ্ছে সুশাসনের জায়গা। আপনি হয়তো ম্যাক্রো জায়গাটাতে আপনি এক ধরনের সৌন্দর্যমণ্ডিত একটা পরিবেশ দেখাচ্ছেন, কিন্তু আসলে ভিতরে যে আপনার করে খাওয়ার যে বিষয়টা, এবং এই 17 বছরে আজকেও আমরা, যদিও এটা আজকে একটা বড় পত্রিকাতে এসছে বলে আলোচনা হচ্ছে যে ইসলামী ব্যাংক, এটা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান যিনি ছিলেন, উনি আরও আগস্টের মানে 5ই আগস্টের পরে দেশে ফিরে একটা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে ইন্টারভিউ এন্টায়ার বিষয়টা বর্ণনা করেছিলেন। সো এর মানে এইভাবে এই 17 বছরে এই জাতীয় ঘটনাগুলো ঘটেছে যে আপনি ব্যাংক লুটপাট হয়েছে, এবং তার তো একটা ইমপ্লিকেশন থাকবেই। যে আজকে দেখলাম যে চট্টগ্রামে এক্সিম ব্যাংকের ভিতরে লোকজন মানে কাস্টমাররা বসে পড়েছে, আমাকে টাকা দিতে হবে। আবার একই রকমভাবে সত্য মিথ্যা জানি না বলা হচ্ছে যে পোস্ট অফিসের সঞ্চয়পত্রের ইন্টারেস্ট পাচ্ছে না। হ্যাঁ, এবং এটা কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠান, এটা এরকম না যে এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান। এর মানে হচ্ছে যে ইকোনমির যে ধাক্কাটা চলেছে তার রিপারকেশন আমরা দেখছি। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা কিন্তু ইউনূস সাহেবের সময়ও কিন্তু 1.5-2 বছর শুনেছি এই ব্যাংক লুটপাট এটা সেটা। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু কোনো অ্যাকশন দেখিনি, ওই অর্থে কোনো অ্যাকশন দেখিনি যে আমরা 33,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে, 86,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে, বা ওই লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট হয়ে গেছে। সেটা আমরা শ্বেতপত্র দেখলাম, বা শ্বেতপত্রের বেসিস আপনি যদি সেই অ্যাকশন নিতে না পারেন, তখন কিন্তু মানুষের সন্দেহ হয়, প্রশ্ন জাগে যে এটা কি আসলে সত্য নাকি এর মধ্যে আসলে রেটরিক বিষয়। কিন্তু আপনি এর মধ্য দিয়ে কোনো দেখেন যে আসলে যে এই যে লুটপাটের কথা বলি, ডক্টর নাহারিন, আপনি কি মনে করেন যে আসলে এই জায়গা থেকে ফিরিয়ে আসার কোনো উদ্যোগ, যেখানে আপনি বলছেন যে না ঠিক আছে যে আমার যে ঘাড়ের মধ্যে যে ঋণের বোঝা এসে চেপেছে, এই ধরনের লুটপাট হয়েছে, এটার পুনরাবৃত্তি হবে না, কিন্তু আবার এটাও তো সত্য এই মানে রিপোর্টগুলো তো গণমাধ্যমে এসেছে যে যারা লুটপাটের সাথে জড়িত ছিল তাদেরকে আবার নানা প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে আসার এক ধরনের আইনগত পরিবর্তন হচ্ছে ব্যাংকিং সেক্টরে। হ্যাঁ, হচ্ছে তো, মানে এটা তো সব জায়গাতেই হচ্ছে, কিন্তু বিউটিফুল জিনিসটা হচ্ছে নিউজটা আসছে আমাদের সামনে, এবং নিউজ আসলে আমি আশা করব যে আপনারা মিডিয়ারা, হ্যাঁ, আপনারাও কোথাও বিক্রি হয়ে যাবেন না, আপনারা ওইসব নিউজগুলো প্রচার করবেন। তো ওই কথাটাই বলছি, পুরোনো কথাই ফেরত যায় যে যেহেতু একটি 3 মাসের সরকার, এবং সরকারকে অনেক কিছু হ্যান্ডেল করতে হয়েছে যেটি আনপ্রেসিডেন্টেড ছিল, যেমন ধরেন আপনার তেলের সমস্যা বা ভালোভাবে ম্যানেজ হয়েছে, এখন একটা ভয়ঙ্কর জায়গায় আছে হাম, সেটি ম্যানেজ করার চেষ্টা চলছে। হ্যাঁ, অথবা বাণিজ্য চুক্তি বা তেলের সমস্যা সন্দেহ তৈরি করেনি। একটা কথা বলি,
মিডিয়াতে বসে ধরেন অনেক সময় আছে কিছু জিনিস বলতে হয় যেটা জনগণকে আশার আলো দেখাবে। আপনাকে যদি আমি প্রশ্ন করি, তেল সমস্যাটা যখন হলো, আপনি ফিলিপিন্সের দৃশ্য দেখেছেন, ইন্ডিয়াতে দেখেছেন, ফিলিপিন্সে কি হয়েছে, তেল পাম্পগুলো একেবারে বন্ধ হয়ে গেছে, দাঙ্গা হয়েছে, তাই না? বাংলাদেশে দীর্ঘ লাইন আমরা দেখেছি, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তেলের রেশনিংয়ের অ্যামাউন্টটা নিয়ে আপনার বিতর্ক হতে পারে, কিন্তু ক্রাইসিসটা কি খুব বেশি দীর্ঘ ছিল? কিন্তু না। বা আমি কিন্তু তেলের যখন ক্রাইসিস হয়েছে ওই মুহূর্তে রাস্তায় আপনি অনেক জ্যাম দেখেছেন, ট্রাফিক জ্যাম কিন্তু কমে নাই। কিন্তু এটা তো আপনাকে মেনে নিতেই হবে যে একটা সরকারের 10 দিন 12 দিনের মাথায় সরকারেরও তো একটা প্রিপারেশনের দরকার আছে। আপনি একজন মন্ত্রীকে বসিয়ে দিবেন, তারও তো এই অ্যাডমিনিস্ট্রেশনটা বোঝার জায়গা আছে। আমি মনে করি যে এটাকে পজিটিভভাবে দেখাটা খুবই জরুরি। আমরা এত বেশি সাফার করেছি, এবং এটা নট অনলি যে বাংলাদেশের সাফারিংস, ইন্টারন্যাশনাল মিস্টার সাফারিংস। নেওয়াজ অবশ্য হাসছেন, তিনি মনে হয় আপনার সাথে একমত হতে পারছেন না। না, আমি একমত না, আমি একমত হওয়ার দরকার নেই, একমত না হলেই গণতন্ত্র। ঠিক আছে না, আমি তো মানে অযথা দ্বিমত করবো না, বাট আমি হাসছিলাম না, আমি আসলে ভাবছিলাম এটা যে তেলের সংকট আপনি বলছেন যে সমাধান করেছে, আসলে সমাধান করে বলি নেই, বলেছি যে ভালো মোটামুটি ম্যানেজ হয়েছে, সমাধান বলি নেই। ম্যানেজ হলেও তার যে ইমপ্লিকেশনটা আপনি দেখেন যে তার ইমপ্লিকেশন কিন্তু বাজারে আছে এখন। হ্যাঁ, আপনি আজকে দেখেন যে পেঁপের কেজি হচ্ছে 80 থেকে 100 টাকা, ডিমের ডজন হচ্ছে 150 টাকা, সবই কিন্তু এখন এখন এখানে না, কিন্তু এখানে ভাই আমি যদি একটা কথা বলি, বাংলাদেশ কি কোনোদিন স্বপ্নপুরী ছিল? বা বাংলাদেশে বর্ষাকালে আমি বলি, মানে ধরেন বর্ষাকালে সব সময় কিন্তু সবজির দাম এরকম বেড়ে যায়, হ্যাঁ, একটু বেশি না। বা আপনি দেখেছেন না কাঁচামরিচের কত 450, 500, 800 টাকা কেজিও আমরা দেখেছি। তার মানে হচ্ছে যে বাংলাদেশে এটা যারা মধ্যস্বত্বভোগী থাকেন, বা এটা একটা সিন্ডিকেট, এখন এই সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করতে হবে এবং এই সরকারকেও করতে হবে। বাট আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশ সব সময় এমন ছিল, কিন্তু আমরা বেটার করার চেষ্টা করতে হবে। মানে এটা এমন না যে হঠাৎ করে এই ঘটনাটা ঘটেছে। না যে মানে আপনার মতো বলছি না যে সিন্ডিকেটের কারণে বাজারে দাম বেড়েছে, সেটা আমি শুধু সিন্ডিকেট বলছি, বাট আমি বলছি এটা যে তেলের দাম বাড়ার কারণে, তেলটা তো এই সরকার তো ইচ্ছা করলে কমাই ফেলতে পারবে না, তেলের দাম বাড়ার কারণে তার যে ইমপ্লিকেশনটা হচ্ছে বাজারে, এখন আমার তো ইনকাম বাড়েনি, যে লোকটা বাজারে যাচ্ছে তার তো ইনকাম বাড়েনি। হ্যাঁ, তো ওই জায়গাটা আপনি যেটা বলেন, ওই জায়গাটা অ্যাড্রেস করা যে আসলে ঠিক আছে, যদি আপনার কথা মতো সিন্ডিকেট থেকে থাকে, তাহলে ও যদি কেজিতে 10 টাকা বাড়ায়, আমি যদি 10 টাকা কমিয়ে আনতে পারি, তাহলে এটা সাধারণ মানুষের জন্য একটু রিলিফ হয়। হ্যাঁ, সো ওই জায়গাতে যেহেতু আপনি বলছেন যে সরকার 3 মাস, অবভিয়াসলি এই 3 মাসে আপনি কোনো কিছুই জাজ করতে পারবেন না। হ্যাঁ, বাট আমরা শুধুমাত্র দেখতেই চাই যে গভর্নমেন্টের ইন্টেনশনটা কি, গভর্নমেন্ট কি মেসেজটা দিচ্ছে। সো ফার আমার কাছে সেটা মনে হয় যে গভর্নমেন্টের বিশেষ করে মিনিস্টারদের তাদেরকে অ্যাড্রেস করার বা জায়গাটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কেসে, যে এই একটা সংকট হচ্ছে, তারা ওইখানে ছুটে গেল বা এটা করলো সেটা করলো, বাট এটার যে ওভারঅল যে একটা মানে হলিস্টিক একটা যে প্ল্যানিং হওয়া উচিত, আমার মনে হচ্ছে এখনো সেই সময় আসেনি, হয়তো এখনো ভাবনার জায়গাতে এটা আমরা দেখতে পাচ্ছি না। বাট গভর্নমেন্টের টপ লেভেলে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি বলছি যে মিনিস্টার লেভেলে হতে এরকম না, বাট একেবারে টপ লেভেলে সেখান থেকে চিন্তার জায়গাগুলো কিন্তু ওইভাবে আসছে। তবে এই সরকার ক্ষমতায় আসার প্রথম দিনই কিন্তু 180 দিন বলে দিয়েছে, তার কিন্তু একটা টাইম ফ্রেম আছে। 180 দিনের মধ্যে কিন্তু সরকার প্রধান এটিও বলেছেন যে শুধু অন্য সব কিছু না, তিনি মন্ত্রীদের কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন, এটা বলেছেন। নিঃসন্দেহে আপনি ধরেন অনেক ধরনের, আপনি নিশ্চয়ই প্রাইম মিনিস্টারের বক্তব্য সংসদে শুনেছিলেন। তিনি কিন্তু যখন হাম প্রসঙ্গে এসেছিল তখন তিনি বলছিলেন যে অনেককে অনেকভাবে দোষারোপ করা যায়, কিন্তু যেই মাটি তার সন্তানকে হারিয়েছে এইসব কথা বলতে লাভ নেই। এখন ধরেন আপনি 3 মাস বয়সে একটা সরকারকে নিয়ে নানান সমালোচনা করতে নাও চাইতে পারেন, কিন্তু যে মধ্যবিত্ত বা যে নিম্নবিত্ত সাফার করছে সে তো শুনতে চাইবে না এই কথা, যে না আমি আজকেই রেজাল্ট চাই, কারণ তাকে তো আজকের দিনটা চলতে হবে, এমন না যে তার অনেক বড় সেভিংস আছে। সেই বিষয়টি নিয়ে আসলে অনেক কথা আছে। যাই হোক, আমাকে এটা সময় হয়েছে এটা বিরতি নিবার, বিরতির পর ফিরে এসে আমি বরং আরেকটা প্রসঙ্গ নিয়ে আলোচনায় আনতে চাইবো, সেটা হচ্ছে ধরেন পশ্চিমবঙ্গের বিষয়টা নিশ্চয়ই আনতে চাইবো, এবং একই সঙ্গে এটাও আনতে চাইবো যে পশ্চিমবঙ্গের বিষয়টাকে আসলে আমি একটু ইম্পর্টেন্ট দিতে চাই। আমাকে একটা সময় দেন, আমি একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করবো। ছোট একটা বিরতি, ফিরছি একটু পর।
আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে আলোচনা করছি। আমাদের সাথে আছেন মিস্টার জাহিদ নেওয়াজ খান, আছেন ডক্টর নাহরিন ইসলাম খান। আমি বরং বলছিলাম যে পশ্চিমবঙ্গের প্রসঙ্গটি আনবো, কিন্তু এই ফাঁকে যদি এইটা একটু ছোট্ট করে আলোচনা করে নিতে চাই, কারণ আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ইদানিংকালকার সময়ের জন্য। কারণ আপনি যদি আপনার সবাই যদি গণমাধ্যমে নিশ্চয়ই খেয়াল করেন, পত্রপত্রিকায়, সেখানে দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানান ধরনের খবর আসছে, চাঁদাবাজি থেকে শুরু করে হত্যাকাণ্ডের। আমরা বরং আইন শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন সেটা একটু শুনে আসি, এরপর জানতে চাইবো যে তার বক্তব্যে আপনারা আসলে আশ্বস্ত হতে পারেন কিনা। পুলিশের জন্য প্রশিক্ষণ একাডেমি আমরা গতকালকে মানে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, জঙ্গল সলিমপুরে আমরা 2টা বড় একাডেমি করব। র্যাবের নামটা রাখা যাবে কি যাবে না সে ডিসিশন পরে। র্যাবের জন্য আলাদা রেজিস্ট্রেশন করার জন্য আমরা ইতিমধ্যে অনেক দূরে এগিয়ে গিয়েছি, রিপোর্টটা আমার বরাবর আসবে। সেখানে তাদের অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি এনশিওর করতে হবে। আমরা শুনছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার ছাড় না দেওয়ার কথা বলছেন। এই কথা বলছেন প্রধানমন্ত্রী, বরাদ দিয়ে আমরা এসে জানতে পারি যে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। আপনার কাছে কি মনে হয় জাহিদ নেওয়াজ খান, এই বক্তব্যগুলো কি আসলে কি মানে রাজনীতির মাঠে বলার জন্যই বলা, নাকি আসলে দিন শেষে দলগুলো আসলে মাঠের শক্তিকেও বা অস্ত্রের শক্তিকেও তো এক ধরনের হাতিয়ার করে, সেক্ষেত্রে কতটুকু ছাড় দেয়? ওকে, সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট পুলিশকে আপনি প্রকাশ মানে কোভার্টলি অ্যান্ড ওভার্টলি দুটোই, শুধুমাত্র প্রকাশ্যে আপনি কি বললেন সেই মেসেজটাই মেইন মেসেজ না, পুলিশকে আসলে যে এটা আমরা দেখি না তার বাইরে কি মেসেজ দেওয়া হয়। আপনি দেখবেন যে কিছুদিন আগে কুমিল্লাতে বিএনপির একজন নেতা অ্যারেস্ট হন নাই, আটক হয়েছিলেন, চাঁদাবাজির অভিযোগ এরকম বিষয় আসছিল, এবং তারপর সারাদিন ছিল, রাতে গভীর রাতে তাকে আবার ছেড়ে দেওয়া হয়। সো এটা হচ্ছে একটা ঘটনা যে পুলিশ অ্যাকশন নিয়ে সে শেষ পর্যন্ত আর এগোতে পারেনি, এটা হচ্ছে একটা। আবার আপনি দেখেন সম্ভবত কিশোরগঞ্জে একজন বিএনপির নেতা, উনি তার বাড়িতে যাওয়ার জন্য গাছ কেটে রাস্তা করেছিলেন, এরকম একটা ঘটনার বোধহয় আমাদের মনে আছে। একেবারেই সরকার দায়িত্ব নেওয়ার 2-3 দিনের মধ্যে বিষয়টা ছিল, এবং তাকে কিন্তু ওই অপরাধে, যে সরকারি জায়গা দখল করা, গাছ কাটা, সরকারি জায়গায় রাস্তা করা, এসব করার কারণে কিন্তু উনি খুব ছোট নেতা না, উনি হয়তো একটা উপজেলার প্রেসিডেন্ট ছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর মানে হচ্ছে যে আপনি পুলিশ বাহিনী, একই তো পুলিশ বাহিনী যারা আমরা 5ই আগস্টের আগে দেখেছি, ইন্টারিমের সময় দেখেছি, আবার এখন আমরা দেখছি। সো পলিটিক্যাল উইলটা কি, পলিটিক্যাল ডিসিশনটা কি, তার উপর ডিপেন্ড করে পুলিশ আসলে কীভাবে অ্যাক্ট করবে। সোফার মানে টু মি, আমি যদি বলি যে আইন শৃঙ্খলা, আমরা গত কয়েক বছরের বিষয়টা যদি ব্যাকড্রপে আনি, যে আমরা এক ধরনের ললেসনেসের মধ্যে ছিলাম আফটার 5th আগস্ট। আমরা একটা বিপ্লব করেছি, অভ্যুত্থান করেছি, একটা অটোক্রেটিক গভর্নমেন্টকে হটিয়ে দিয়েছি, কিন্তু তারপরে কিন্তু আপনি দেখেন যে একটা রাষ্ট্র বা একটা সমাজ কতটা সভ্য সেটা ডিপেন্ড করে সড়কে একজন নারী কতটা স্বাধীন, কতটা সেফ। আপনি দেখেন যে ওই ইয়ের পরে 5ই আগস্টের পরে এই জায়গাটা কিন্তু মানে ম্যাসিভলি আমরা ইনসিকিউরিটি জায়গাটা আছে, কিন্তু আপনি ওই জায়গা থেকে আপনি ওই জায়গাতে গিয়েও যদি পুলিশ বাহিনীর কথাটা চিন্তা করেন, যে বাহিনীটাকে একসময় এমনভাবে চিত্রায়িত হয়ে গেছিল যেটা আওয়ামী লীগের পুলিশ, ফলে মবের একটা বড় শিকারও হয়েছিল। পুলিশের যে হারানো আত্মবিশ্বাস, সেটা ফিরে পাওয়ার কি তাকে কোনো সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি, নাকি তার উপরে যেভাবে সে স্ক্যাটার্ড হয়েছে এখন তো দেওয়া হচ্ছে। হয়তো ইন্টারিমের সময় আপনি দেখেন যে ওই ইন্টারিম গভর্নমেন্ট তার এক ধরনের ফিলোসফিক্যাল বিষয় ছিল, আর এখনকার ইলেক্টেড গভর্নমেন্ট তার এক ধরনের পলিটিক্যাল আপনার কী বলবো অবস্থান আছে। সো এখন তো পুলিশকে সেটা দেওয়া হচ্ছে, পুলিশের যাদের বিচার আচার হওয়ার কথা তাদের বিচার আচার হচ্ছে, সবার হচ্ছে তাও না, এর মধ্যে আবার মানে ফাঁকিবাজি আছে, বাট দেওয়া হচ্ছে। বাট আমি বলছি যে পুলিশকে আপনি ইফেক্টিভ করতে পারবেন যদি সরকার এটা রিয়েলি, যেটা বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী, মানে আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে আপনারা পলিটিক্যাল কোনো পরিচিতি দেখবেন না, এ ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল, সো অ্যাক্ট অ্যাকর্ডিংলি। সো সেটা যদি শেষ পর্যন্ত রাখতে পারে,
এটা অনেক ক্ষেত্রেই পরে যখন আপনি দেখবেন যে পলিটিক্যাল যখন কমোশন ক্রিয়েট হয় দেশে, তখন অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। সো এটা যদি রাখতে পারে তাহলে অবভিয়াসলি পুলিশ হ্যাজ দ্যাট ক্যাপাসিটি, সে সেভাবে অ্যাক্ট করবে, যে সেখানে সে পলিটিক্যালি সে বিএনপি না আওয়ামী লীগের নাকি জামাতের সেটা সে দেখবে না, সে ওইভাবে অ্যাক্ট করবে। আবার উল্টোটাও আছে, একই রকমভাবে ঘটে। আপনি দেখেন যে বিএনপির কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, লাইক আপনার মনে আছে অপারেশন ক্লিন হার্ট। না, অপারেশন ক্লিন হার্টে কিন্তু বিএনপির লোকজনই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এই অর্থে যে বিএনপির লোকজনই অ্যারেস্ট হয়েছিল, হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছিল, হ্যাঁ, কোট আনকোট হার্ট অ্যাটাকটা কোট আনকোট। সো আমরা যখন আবার তারা এটা এই জায়গাটাতে ভাবতে চাইবে যে আমি আমার পার্টিকে যদি এখানে ক্রিমিনাল থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, তার ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু সে আবার মাথায় নেবে। আমি ডক্টর নাহারিনের কাছে এই প্রশ্নটা একটু জানতে চাইবো নিশ্চয়ই, যে ধরেন পুলিশের যে হারানো আত্মবিশ্বাসের কথা গণমাধ্যমে বলেন বা পুলিশকে নিয়ে যারা বিশ্লেষণ করেন বা কাজ করেন তারা এই বিষয়টিকে নিয়ে আসে। তো পুলিশের আত্মবিশ্বাসকে ফিরে পেতে হলেও যে পুলিশের যে দাবিটা আছে যে স্বাধীনতার পর কোনো সময় একেবারে 450-র উপর থানা একবারে থানা ছেড়ে পুলিশ পালিয়ে গেছে এরকম নজির মনে হয় সম্ভবত নেই। ফলে এই যে পুলিশের আবার একটা ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে তাদের মধ্য থেকে, ফলে এটার যে বিচারটা এটা কি বিএনপির প্রতি এটা চাপ নয় কি, বা পুলিশকে আত্মবিশ্বাস ফেরাতে গেলে বিএনপিকে এটা করতেও হবে হয়তো, কিন্তু বা রাজনৈতিক একটা চাপ আছে প্রতিপক্ষ থেকে, ফলে এটা কি শাখের করাতের মতো হয়ে গেল কিনা বিএনপির জন্য? আসলে আমি প্রথম থেকেই গত 1.5 বছর 2 বছর যত টক শোতে গেছি, আমি সবসময় একটা কথা বলেছি, আপনারা বলেন না যে পুলিশের আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। পুলিশ এবং আর্মি মানে এইসব প্রফেশনে যেতে গেলে যে ধরনের পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়, মনোজগতের যেসব পরীক্ষায় তারা অ্যাটেন্ড করেন, সাইকোলজিক্যাল টেস্টে, পুলিশের আত্মবিশ্বাস কি এতই মানে কচু পাতার পানির মতো টলমলে ছিল যে সেটা ভেঙে গেল? আমি মনে করি পুলিশের আত্মবিশ্বাসে ঘাটতি হয়নি, পুরো পুলিশটাকে এমন করে রাজনীতিকীকরণ করা হয়েছিল, এটা আসলে সেই রাজনীতিকীকরণের একটা ফল। এটার মধ্যে কোনো আত্মবিশ্বাসের কোনো ঘটনা নাই। এটা হচ্ছে ওই যে রেটরিকের কথা ভাই বলছিলেন, এটা হচ্ছে এক ধরনের রেটরিক দেওয়া হয়েছে যে পুলিশের আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। পুলিশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য পোশাকের পরিবর্তন করেছিল ডক্টর ইউনূস, কিন্তু উনি জানেন না যে পোশাকের পরিবর্তন, হ্যাঁ মানে করবে, হয়তো করবে, আগের জায়গায় যাচ্ছে বিএনপি মানে করে আগেরটাতে না। আমি সেই কথাটাই শোনেন, এখন যেটা সমস্যা হচ্ছে আপনাকেও দেখছি উনাকেও দেখছি, আমার ভাই দুইটা এক্সাম্পল দিলেন, হ্যাঁ, থানা থেকে বিএনপির নেতাকে মানে ছাড়িয়ে আনছেন, মানে বিএনপি ছোটোখাটো কোনো নেতা বা বড় নেতা হতেই পারে, এগুলো তো সব সময় হয়। কিন্তু আমি দেখলাম যে আমার ভাই অন্য কোনো দলের যে তারাও যে সমান সুযোগ পাচ্ছে থানা থেকে বের করে নিয়ে আসার, অথবা কয়েক মাস আগেই আমরা দেখেছি নারী হেনস্থাকারীকে থানার ভেতরে গলায় ফুলের মালা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলি না। মানে এখন আমাদের যেটা হয়েছে যে আমরা ইভেন থানার মধ্যে বসে বলেছো তো মানে সব ছাত্র নেতাদের যে কাকে কাকে পুড়িয়েছিল, হ্যাঁ সিলেটে বলেছে, হ্যাঁ না সেটাই বলছি যে না, কিন্তু সেই ছেলেটাকে ধরা হয়েছে, হ্যাঁ তার পরবর্তীতে ধরা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যখন আমরা এক্সাম্পল দেব তখন এক্সাম্পলের বেলায় খুব যদি সিলেক্টিভ না হই, আমরা যদি র্যাশনাল একটা জায়গা থেকে এক্সাম্পলগুলো দেই, কারণ আমাদের বোঝা উচিত, এবং এটা আমরা মনে হয় সবাই বিশ্বাস করি যে বিএনপিও কোনো ফেরেশতার দল নয়, তাই না? এবং এগুলো হচ্ছে মানে প্রধানমন্ত্রী কিন্তু একটি বক্তব্য অনেক আগে বলেছেন যে আমিও কিন্তু একটি রাজনৈতিক দলের নেতা, আবার উনিও কিন্তু সংসদে বলেছেন যে রাজনৈতিক বক্তব্য দিলে অনেক কিছুই বলতে হতে পারে, কিন্তু আমি এগুলো বলবো না। তার মানে হচ্ছে আমরাও খুব ভালো করে জানি হোয়াট ইজ পলিটিক্যাল রেটরিক এবং কোনটা রিয়ালিটি। কিন্তু দেখেন পশ্চিমবঙ্গের কথা যদি বলি, আপনি দেখেছেন তার রেটরিক কী ছিল, যিনি মুখ্যমন্ত্রী তিনি কোন কার্ডটি প্লে করেছেন বাংলাদেশ নিয়ে, তাই না? যে বাংলাদেশকে তিনি গাজার সাথে তুলনা করেছেন এবং বলেছেন ইসরায়েল যেভাবে গাজাকে কন্ট্রোল করে ইন্ডিয়ারও সেটা করা উচিত। আজকে উনি কি বলেছে জানেন? যে এইসব কথা আমি তখন ইলেকশনের জন্য বলেছি, আমি আসলে এরকম করব না, কিন্তু কাঁটাতারের বেড়া শুরু হয়ে গেছে। তার মানে পলিটিক্সের রেটরিক থাকবেই, এবং সেই রেটরিক্সের রিপার্কেশন সাধারণ জনগণের মধ্যে পড়ে। তো যে প্রসঙ্গে আমি ছিলাম পুলিশের প্রসঙ্গ, তো আমি মনে করি যে
পুলিশের Confidence, আত্মবিশ্বাস, কনফিডেন্স নষ্ট হয়ে গেছে, এটা একটা পলিটিক্যাল রেটরিক। এবং মানলেন, কিন্তু এটাও তো মানতে হবে যে নিশ্চয়ই পুলিশ সদস্যরা চাইবেন তার সহকর্মী যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটারও বিচার হোক। হ্যাঁ, এটা তো তারা চাচ্ছেনই, কিন্তু এটার সাথে সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আপনি কি এই মুহূর্তে বাংলাদেশের মানে স্বাধীনতা যুদ্ধের সময় যে পাক বাহিনী বা কিছু, পাকিস্তানও কি এরকম করবে বা বাংলাদেশও কি করবে? তার মানে সিচুয়েশন ডিম্যান্ড করে, এবং ওই সময় রাষ্ট্রীয় মদদে যদি রাষ্ট্রীয় বাহিনী এরকম করে, সেটার বিচার হয়তো হতেই পারে। মানে সেটার বিচার, আমি বলছি যে পুলিশ হত্যার বিচার না, এটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, বিকজ সিচুয়েশনটা অন্য ছিল। তবে পুলিশ তো পুলিশের জায়গা থেকে এটা চাইতেই পারে। তবে আমি মনে করি যে এটি যেহেতু জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার, এবং জনগণ এবং সরকার দুজন মিলেই ডিসাইড করবে 24-এর সমস্ত কিছু। 24টা কোনো সরকারও নিতে পারবে না, কোনো বিরোধী দলও নিতে পারবে না। 24টা যেহেতু সবার, সো 24 পরবর্তী যা কিছুই হবে না কেন, মেজর কোনো ডিসিশন আমরা আসলে সবাই দিব। নিশ্চয়ই এই বিষয়ে যদি জাহিদ নওয়াজ খান আপনি যদি কিছু যোগ করতে চান যোগ করতে পারেন, না হলে আপাত সুন্দরভাবে তুলছিলেন যে আসলে পশ্চিমবঙ্গের প্রসঙ্গটি, যে রাজনৈতিক রেটরিক কিভাবে আসে বা অলঙ্কার শাস্ত্র কিভাবে সামনে আসে। মানে পুলিশের ক্ষেত্রে শুধু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে পুলিশ কমিশন যেটা রিফর্ম হওয়ার একটা আলোচনা ছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়। ইন্টারিম গভর্নমেন্টের সময় ভালো খারাপ অনেক কিছুই তো এসেছিল। সো দ্যাট ওয়াজ ওয়ান গুড সাইড, যে পুলিশকে রিফর্ম করা, যেটা আপনার বলছিলেন যে পলিটিসাইজেশন, যেটা নমুনা কিন্তু আমরা দেখেছি। এবং ইন্টারেস্টিংলি গতকাল বলতে যে পরশুদিন বা তার আগের দিন তারেক রহমান প্রাইম মিনিস্টার, উনি তার একটা পার্টি ফোরামে বলছিলেন যে তোমরা কি মা বাবার সাথে কথা বলার সময় ভিডিও করো, ওয়াইফের সঙ্গে কথা বলার সময় ভিডিও করো, ভাই বোনের সঙ্গে কথা বলার সময় ভিডিও করো? আর বললো না, বললো আমাদের এটা একটা পরিবার, মানে ওই পার্টি ফোরামটা, সো এখানে তোমরা ভিডিও করবে না, এটা সোশ্যাল মিডিয়াতে যাওয়ার জন্য না। তো বাট আজকে পুলিশের সঙ্গে ওনার যে মিটিংটা, এটাও একটা পরিবারের কথা ছিল, বাট সেটাও কিন্তু আবার সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা দেখলাম যে একজন, আপনি রেফারেন্স দিলেন যে একজন পুলিশ কর্মকর্তা নিজেকে জাতীয়তাবাদী হিসাবে দাবি করে, এবং সেটাকে, হ্যাঁ এটা না মেন মিডিয়া এসছে তো পরে, এটা তো সোর্স হলো সোশ্যাল মিডিয়া, মানে প্রাইম মিনিস্টার্স অফিস বা পুলিশের বা এরকম যে পেজে লাইভ হচ্ছিল সেখান থেকে কিন্তু এটা পাওয়া। হ্যাঁ, এটা উনি বক্তব্যে বলেছেন, হ্যাঁ ওনার প্রধান ছেড়ে বলছি। তাহলে এখন যদি এটা হয় যে আপনি যদি আগে যেটা ছিল আপনি বলছিলেন যে পুলিশের লিগ, এখন যদি পুলিশ দল হয়ে যায়, সো ওইটা থেকে ঠেকানোর উপায়টা হচ্ছে সেই রিফর্মটা করা, পুলিশকে ইন্ডিপেন্ডেন্ট একটা বডিতে পরিণত করা। সো বাট আই ডোন্ট থিঙ্ক যে আমাদের কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা করবে। নাইদার আওয়ামী লীগ এটা কখনো করে নাই, বিএনপি কখনো করবে না। যাই হোক, আমি পশ্চিমবঙ্গের প্রসঙ্গটি আনতে চাই, কিন্তু সেই প্রসঙ্গে আনার আগে আমরা বরং কলকাতা থেকে রক্তিম দাসকে আমাদের আলোচনা যোগ করে নিতে চাই। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সাথে যোগ দেবেন। তবে এই ফাঁকে আমরা বরং শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হয়েই যে কাঁটাতারের একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, সেই প্রসঙ্গে একটা প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি দেখি, আমাদের আলোচনায় নিশ্চয়ই খোরাক যোগাবে। 4 দশক আগে সীমান্ত সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার, কিন্তু সীমান্তের কিছু এলাকা নদী বেষ্টিত হওয়ায় এবং জমির অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে এখনো পুরো সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ করতে পারেনি। এছাড়া সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্যের রাজনৈতিক টানাপোড়েনের কারণেও সীমান্তে বেড়া দেওয়ার পদক্ষেপ আটকে ছিল। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। বিপুল ভোটে জয়ী হওয়ার পর সেই প্রতিশ্রুতি রাখল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এই সিদ্ধান্তে দেয়া হলো অনুমোদন, অর্থাৎ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফকে ৪৫ দিনের মধ্যে হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার। মন্ত্রিসভা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে শুভেন্দু দাবি করেন, অনুপ্রবেশের কারণে রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। সীমান্তের সুরক্ষার জন্য সোমবার থেকেই জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে। ভূমি ও রাজস্ব দপ্তরের সচিব ও মুখ্য সচিবকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে
অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি বলেও অভিযোগ করেন শুভেন্দু। বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৪,০৯৬.৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে ২,২১৬ কিলোমিটারের বেশি, যার বড় একটি অংশ অরক্ষিত। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় বরাবরই বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ করে আসছে বিজেপি নেতারা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ডক্টর নাহারিন, দেখছিলেন প্রতিবেদনটি। নিশ্চয়ই দুই দেশই ইতিবাচক সম্পর্ক চায়, কিন্তু মুখ্যমন্ত্রী হয়েই যখন এই ধরনের সিদ্ধান্ত, তখন আসলে যে ইতিবাচক পথে সবাই হাঁটতে চায়, প্রাথমিকভাবে কি হোঁচট খাওয়া হয় নাকি এটাতে? অফকোর্স হয়, কারণ দেখেন শুধু মুখ্যমন্ত্রী হয়েই না, প্রথম দিনে এরকম একটি ঘটনা ঘটেছে। এবং উনি আসলে কে, আপনি যদি দেখেন যে বলে না যে রাজনীতিতে কোনো দীর্ঘ মাত্রায় শত্রু মিত্র নাই, বিজেপি কিন্তু একসময় ওনাকে মনে হয়, আমি যতদূর মনে করতে পারি, দুর্নীতির অভিযোগ এনেছিলেন, তিনিই বিজেপির হয়ে এসছেন। তার মানে এটাই রাজনীতি আসলে। তো সেই জায়গা থেকে আপনি যদি দেখেন, যেটা বলছিলাম যে ওনার পলিটিক্যাল রেটরিকটা কী ছিল, প্রথম থেকেই বাংলাদেশ। উনিই কিন্তু বলেছেন শেখ হাসিনা একমাত্র বৈধ প্রধানমন্ত্রী, যাকে নাকি আমরা শাহজালাল বিমানবন্দরে অভিবাদন জানাবো, উনি বলেছেন। শেখ হাসিনা বলেন মানে বাংলাদেশে, হ্যাঁ, হাসিনা, আচ্ছা, হতে পারে। এবং এটাও কিন্তু সেটারই রিফ্লেকশন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি তা ভারত কোনোদিন ভুলতে পারবে না। তো এটা একটা শেখ হাসিনার প্রতি বন্ধু প্রতিম অ্যাটিটিউড থেকে করছে। আপনি যদি দেখেন যে এই যে কাঁটাতারটা, এটা কিন্তু একটা গভীর জায়গা থেকে প্রথিত। বিজেপি যে কাজগুলো করেছে, ইলেকশনের সময় যে কথাগুলো খুব বেশি এসেছে, অনুপ্রবেশ, এটি কিন্তু সেটারই একটি রেজাল্ট, মানে এটা শুরু হলো, স্টার্টিং পয়েন্ট। আপনি যদি এনআরসির কথা দেখেন, যে সবার জাতীয়তা, মানে তার ন্যাশনালিটি নিয়ে যে কোয়েশ্চেনগুলো করা হচ্ছে, হ্যাঁ, মানুষকে বলা হচ্ছে যে তুমি আসলে ইন্ডিয়ান না। তার কাছে কিছু মানুষ, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যে বয়স্ক মানুষকে ৬৫ বছর আগে দলিল দেখাতে বলেছে। উনি বলেছেন যে আমি তো ভূমিহীন, আমার দলিল নাই। তার মানে সেও বাংলাদেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে যেটা করেছে একটা সিএএ, যেখানে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া যে কোনো জায়গার মানুষ এসে, হিন্দু বৌদ্ধ যেই হোক, ভারতের নাগরিকত্ব পেতে পারবে। এবং আরেকটা যেটা করেছে এসআইআর, হ্যাঁ, এই এসআইআর মধ্যে আপনি দেখবেন যে ৯১ লক্ষ যাদেরকে তারা বলছেন অনুপ্রবেশকারী, তাদের মধ্যে ৩১ লক্ষ হচ্ছে মুসলমান, এবং বাদবাকি যারা আছেন তারা হচ্ছে মতুয়া অর সামথিং, যারা নিম্ন বর্ণের হিন্দু। এবং এই নিম্ন বর্ণের হিন্দুদেরকেও তারা বলার চেষ্টা করছে তারা গোপালগঞ্জ থেকে ওখানে গিয়েছেন। তার মানে দেখেন, আমরা তো রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে এত কথা বলি, ১২ লক্ষ নিয়ে আমাদের নাভিশ্বাস উঠে গেছে। মোটামুটি ধরেন শুভেন্দু সাহেবের কাছে ৯১ লাখ, আর এদিকে হিমান্ত সাহেবের কাছে মোটামুটি ১৫-১৬ লাখ আছে। তো টোটাল ১ কোটির একটা অনুপ্রবেশের গল্প কিন্তু আমরা শুনছি। তো আমি তো সকালবেলা ভেবেছিলাম যে এটা হয়তো উনার নিরেটি পলিটিক্যাল রেটরিক, ইলেকশনে জেতার জন্য বলছেন, কিন্তু আসলে এটাই প্রমাণ হয়ে গেল যে বিজেপি বলেন, মানে এখন এটাই শুরু হবে বাংলাদেশের সাথে এক ধরনের অনুপ্রবেশের খেলার। এবং এটাকে আমি মনে করি যে এটাকে কিন্তু শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না, বাংলাদেশ কত ভালো রাজনৈতিক খেলা খেলতে পারে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। নিশ্চয়ই। আমি এই জায়গাটা বিরতি নেই, জাহিদ নওয়াজ খান, আমি বিরতির পর ফিরে এসে আসলে এটাই জানতে চাইবো যে আসলে মুখ্যমন্ত্রী হয়েই কেন সীমান্তে কাঁটাতারের বেড়া, এবং যেটা নাহারিন তুলছিলেন যে বাংলাদেশ আসলে কূটনীতির ক্ষেত্রে কতটা খেলতে পারে। আমরা ফিরে এসে বরং হুমায়ুন কবিরের বক্তব্যটাও শুনতে চাই। পাশাপাশি চেষ্টা করব কলকাতা থেকে রক্তিম দাসকে যোগ করে নিতে, ফলে সেখানকার একটা বাস্তবতা আমরা জানতে পারবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। জাহিদ নওয়াজ, আপনি একটু বিশ্লেষণ করবেন যে
কেন এটা মানে শুধু আমরা তো ভাবছিলাম যে শুধু এটা রাজনীতির খেলায় বুঝি। না, এখানে তো অবশ্যই রাজনীতি আছে, খেলাও আছে, তবে খেলাটা একটু রিপিট মনে হচ্ছে। লাইক আমাদের দেশেও কিন্তু ইন্ডিয়া অবভিয়াসলি অলওয়েজ ইজ এন ইস্যু ফর বাংলাদেশ, সবসময়, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ দুই অর্থেই। কিন্তু আবার একই রকম আজকে শুভেন্দু অধিকারী যে জাতীয় বক্তব্য দিচ্ছেন, আমরা কিন্তু বাংলাদেশের কিছু অ্যাডভাইজার আবার ইভেন স্বয়ং চিফ অ্যাডভাইজার সেভেন সিস্টার্স এই জাতীয় কিন্তু বক্তব্য আমরা দেখেছিলাম। হ্যাঁ, সো অনেকটা ইকোর মতো, মানে ইনারা বুঝে না বুঝে বা অতিরিক্ত উত্তেজনায় কথা বলেছেন, শুভেন্দু অধিকারীও একই রকমভাবে সিমিলার কথাবার্তায় বলছেন, বাট তার মধ্যে পলিটিক্সটা খুব ক্লিয়ার। এই অর্থে ক্লিয়ার যে আমার আন্ডারস্ট্যান্ডিং বিজেপি তো দীর্ঘ, মানে যে বিজেপি 2011 সালে কোনো আসন পায়নি, বোধহয় না 3টা পেয়েছিল, সেই বিজেপি এখন 200 আসন পেয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে এবং তাদের এই ক্ষমতাসীন হওয়া এটা তারা লম্বা সময় কন্টিনিউ করতে চায়। তো সেই লম্বা সময় কন্টিনিউ করতে গেলে তাকে যেসব কার্ড খেলতে হবে সেই কার্ড তারা খেলেছে, যেটা আপা অলরেডি ক্লিয়ার করেছেন, সিএএ, এসআইআর, এসব দিয়ে, যেসব দিয়ে তাদের ভোট নিশ্চিত হয় সংখ্যাগরিষ্ঠতা, সেসব তারা খেলছে। তবে আমার মনে হয় যে প্রথম দিনই শুভেন্দু অধিকারী যে ভাষায় যেভাবে কথা বলছেন, শেষ পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশ বিষয়টা অত দূর হয়তো যাবে না। অবভিয়াসলি রোহিঙ্গা আমাদের জন্য একটা বড় কনসার্ন এবং এটা আমাদের বলে না বালাই শার্ট আল্লাহ না করুক, হ্যাঁ, এরকম বিষয় যে হয়তো ঘটবে না, বাট এটাও আমাদের মাথায় রাখতে হবে যে 1 কোটি, যে তাদের হিসাবে যদি 1 কোটি তারা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে বা অন্তত বলার চেষ্টা করে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি তখন বলছিলেন যে ডিপ্লোম্যাটিক জায়গাতেই বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কি পরিমাণ সে তার গ্লোবাল অন্য যেসব তার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডসদের সহ কীভাবে সে অ্যাপ্রোচ করবে, প্লে করবে, তার উপর ডিপেন্ড করবে আসলে। বাট আমি অত মানে পেসিমিস্ট না যে এটা এরকম বিষয় হয়ে যাবে। নিশ্চয়ই, আমি বরং হুমায়ুন কবিরের বক্তব্যটা আপনারাও শুনবেন নিশ্চয়ই, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, দেখি তিনি কি বলেছেন আজকে। কাঁটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কাঁটা তার ভয় পায় না, বুঝছেন, বাংলাদেশের সরকারও কাঁটা তার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা মানে কথা বলবো। এটিস্টা আলোচনা নিয়ে একটা আপনার ইন টার্মস অফ পজিটিভ আলোচনা হয়েছে, দ্যাটস হোয়াট আই উড সে। এবং আপনার চায়নার এক্সিম ব্যাংক ও ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স দি টিস্টা। তিনি তিস্তার প্রসঙ্গটি নিয়ে সামনে চলে এসেছেন, ফলে এটাও কি এক ধরনের ভারতের সাথে কূটনৈতিক খেলা বা ভারতকে ওর ধরনের চাপে রাখা? মানে পানিটা তো আমাদের একটা মেজর প্রবলেম আপনি বলেন। দেখেন আজকে শুভেন্দু সাহেব ক্ষমতায় এসছেন, আমরা খুব মানে বলছি, কিন্তু মমতা ব্যানার্জিও কি বাংলাদেশ বান্ধব ছিলেন? যদি তাই থাকতেন তাহলে তো তিস্তা চুক্তিটা স্বাক্ষর হতো, হ্যাঁ, কিন্তু সেটা হয়নি। দেখেন গঙ্গা চুক্তি আমার মনে হয় ডিসেম্বরে এটাকে রিনিউ করতে হবে, তখন আসলে বোঝা যাবে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। তবে যেটা মানে আমার মনে হয় যে এই সরকার তিস্তা চুক্তি নিয়ে ভালোই মানে একটা কমিশন মনে হয় কয়েকদিন আগে বা নদী কমিশন সবাই মিলে বসেছিলেন মনে হয়, খুব শক্তভাবে দেখার চেষ্টা করছে। তবে আমি মানে এটা বিশ্বাস করতে চাই যে যেহেতু এই সরকার বলেছেন বাংলাদেশ ফার্স্ট, এবং হুমায়ুন কবির সাহেব ওনার সাথে কয়েকদিন আগে পরশুদিনই একটা প্রোগ্রামে আমি শুনলাম উনি বললেন যে বাংলাদেশ এখন এমন একটা সিচুয়েশনে আছেন যে বাংলাদেশ কারো ফুটবল হবে না, বাংলাদেশ রেফারি হতে পারে। তো আমি বিশ্বাস করি বাংলাদেশ যদি রেফারি হয়, বাংলাদেশের হাতে হলুদ এবং লাল কার্ডটা থাকবে। এটা আপনি কি বলবেন যে উনি এখানে একটা অংশ দেখলাম, ক্ষুদ্র অংশ, এর বাইরেও অন্যান্য গণমাধ্যমগুলোতে যেটা এসছে যে তিনি বলছেন যে সীমান্তে আর বাংলাদেশ নতজানু হবে না। ওকে, অবভিয়াসলি নতজানু হওয়ার তো কোনো কারণ নেই। আগে কি নতজানু ছিল? আর হবে না যদি উনি বলে থাকেন, তাহলে এর মানে তো তাই মিন করে, হ্যাঁ। বা আপনি দেখেন যে রিসেন্টলি বোধহয় ব্রাহ্মণবাড়ি বা কোথাও একটা বর্ডার কিলিং, শপথ নিলেন সেদিনই, বাট তার আগে কিন্তু এটা দীর্ঘ সময় কিন্তু বর্ডার কিলিংটা হয়নি, স্পেশালি গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে। এখন বিষয়টা হচ্ছে কি যে এটা তো শুধুমাত্র কাটা তার এটা তো বিষয় না, বিষয় তো আসলে ডিপেন্ড করছে যে আরও অনেক কিছুর ওপরে। এর মধ্যে ট্রেড আছে, এর মধ্যে অন্যান্য যেসব গ্লোবাল জিও পলিটিক্স আছে সেগুলো বিষয় আছে। তাও মনে হয় যে আপনি দেখেন যে প্রণয় ভার্মাতে চলে যাচ্ছেন, ওনার পোস্টিং হয়েছে বোধহয় বেলজিয়াম বা এরকম কোথাও, আর উনি কোথায় যাচ্ছেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে একজন আসছেন, যিনি আসছেন
তিনি কংগ্রেস করেছেন, তৃণমূল কংগ্রেস করেছেন, বিজেপি করেছেন, মন্ত্রী ছিলেন বিভিন্ন সরকার আমলে। হি ইজ অলমোস্ট 75 ইয়ার্স ওল্ড এবং একজন খুব এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান। সো নরেন্দ্র মোদী যাকে পাঠাচ্ছেন বাংলাদেশে, উনি কেন একজন কেরিয়ার ডিপ্লোম্যাটকে পাঠাচ্ছেন না? নিশ্চয়ই তার ওই রকম কোনো বিষয় আসা আছে যে জায়গা থেকে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্কের যেসব জায়গাতে ঘাটতি হয়েছে, তো সেটাকে রিকভার করার জন্য কীভাবে আবার রেস্কিউ করা যায়, নিশ্চয়ই উনি একটা রেস্কিউ মিশনে আসছেন। সো সেই রেস্কিউ মিশনে যখন উনি আসবেন, সো তাদের কিছু যেরকম বলার থাকবে, অফার করার থাকবে, একইভাবে আমাদেরও আদায় করার বিষয় থাকবে। যিনি উনি বলছেন যে তিস্তা নিয়ে অলরেডি চায়নার এক্সিম ব্যাংক, আমি জানি না এটা কতটুকু প্র্যাগমেটিক, কতটা প্র্যাকটিক্যাল, হ্যাঁ, বাট স্টিল ইউ হ্যাভ এ কার্ড। সো সেই এরকম যেসব কার্ড আপনার হাতে আছে, সেসব কার্ড দিয়ে আপনি কীভাবে খেলবেন। তো এখন মনে রাখবেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বা বিশেষ করে পশ্চিমবঙ্গের, ত্রিপুরার, আসামের সম্পর্কটা তো শুধুমাত্র ওই যে বর্ডারটা দিয়ে ডিটারমিন হয় না, এটা একটা কালচারাল একটা দীর্ঘ হিস্টোরিক সম্পর্ক। হ্যাঁ, সো আবার আপনি দেখেন যদি সত্য হয়ে থাকে, যেটা আপনি বলছিলেন যে 33 লাখ মুসলিম, 60 লাখ হিন্দু, যদি গোপালগঞ্জেরই হোক আর যেখানকারই হোক, যদি ওনারা ফিরিয়ে দেওয়ার কোনো রকম বিন্দুমাত্র কথা বলেন, ওইটা যে আবার ইন্ডিয়ান হিন্দুরা যে প্রোটেস্ট করবে না, সেটা তো আপনি বলতে পারছেন না। সেখানেও তো তারা একই রকমভাবে সেটা ফিল করবে যে আজকে যদি আপনি বলেন বাংলাদেশের 5 লাখ মুসলিমকে পাকিস্তানে পাঠিয়ে দেবো, আমরা মুসলিমরা কি এটা প্রোটেস্ট করবো না? ইভেন 5ই আগস্টের সময় আপনি দেখেছেন কলকাতার স্টুডেন্টরা কিন্তু আমাদের পক্ষে কথা বলেছে। হ্যাঁ, হয়েছে। লেফট স্টুডেন্টরা। ধরেন, তিস্তাটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য একটা, মানে অনেকেই বলেন আসলে যে ভারতের সাথে এক ধরনের কার্ড হিসেবে তিস্তা, কারণ তিস্তার বিষয়ে চীন অনেক দিন থেকে আগ্রহ দেখাচ্ছে। এখন তিস্তার বিষয়ে যদি, আমি জানি না, যদি বাংলাদেশ চীনের সাথে অগ্রগতির দিকে আগায়, ফলে ভারতের সাথে কি এক ধরনের সম্পর্ক ক্ষেত্রে প্রভাব ফেলবে? দেখেন, ভারতের সাথে পানি নিয়ে, টিপাই মুখ বাঁধ, সব কিছু নিয়েই তো সমস্যা হয়। সো ভারত হচ্ছে খুব মুড সুইং করে। তো ভারতের এই মুড সুইংটা কখন কোন দিকে যাবে, এটা আসলে বলাটা খুবই ডিফিকাল্ট। আর শুধু আমরা তো তিস্তার কথা বলি বা ধরেন ফারাক্কা ব্যারেজ নিয়ে কথা হয়, দুই একটা জিনিস, কিন্তু ভারতের সাথে আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের 54টা শেয়ারিং রিভার আছে। হ্যাঁ, সো সেইখানে কিন্তু অন্যগুলো নিয়ে তেমন কথা হয় না। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের এই ইন্টারন্যাশনাল রিভারের যে লটা আছে, হ্যাঁ, সেটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা নিয়ে আমরা খুব কম কথা বলি, যে যখনই বন্যা শুরু হয় ওই মৌসুমটাতে ভারতের সাথে আমাদের এক ধরনের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে যে এটা শুরু হওয়ার 2 সপ্তাহ আগেই বাংলাদেশকে জানিয়ে দিতে হবে গেট খোলার আগে, কিন্তু এরা আজকে পর্যন্ত তারা করে নাই। ইভেন আপনি যদি ফারাক্কা বাঁধ দেখেন, এটা কিন্তু একটা টেস্ট কেস হিসেবে চালু হয়েছিল, কিন্তু সেটার কোনো দিন বন্ধ হয় না। তাহলে যখনই একটা বৃহৎ শক্তি, যে কোনোভাবেই বলেন না কেন, ইন টার্মস অফ লাইক জনবল, এরিয়া, সব কিছুই থাকে, তখন একটা ছোট দেশকে এই ধরনের সমস্যায় পড়তে হয়। তবে তার সাথে সাথে আমি এটাও বিশ্বাস করি যে যতই আপনি বলেন না কেন যে ভারত অনুপ্রবেশ করাবে অনেক, অথবা বাংলাদেশ দখল করে নিবে, আমি মনে করি না যে এটা কখনো সম্ভব হবে। এটাও পলিটিক্যাল রেটরিক। আর ইন্টারেস্টিং হচ্ছে, আমরা গত 1.5 বছরে বাংলাদেশে কিন্তু চরম অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট তৈরি করা হয়েছিল। এবং যারা বলেছেন যে দিল্লি না ঢাকা, যারা বলেছেন 7 সিস্টারকে আলাদা করাবেন, পার্টিকুলারলি যিনি খুব জোর গলায় বলেছেন, তাকেই আমি পরশুদিন দেখলাম উনি বলছেন যে এটা আমরা এমনি বলেছি, এখন আমরা ভারতের সাথে একটি ভালো সম্পর্ক রাখতে চাই, কারণ উনি সংসদে গেছেন। জি, জাহিদ নওয়াজ, আপনি যদি ছোট্ট করে এই বিষয়ে মন্তব্য করেন, তারপর আমি কিছুটা অনলাইন দেখতে চাইবো। এবং আচ্ছা, সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আপনি তো শত্রুতা করে কারোর সঙ্গে আপনি টিকতে পারেন না, এবং শত্রুতা করার কোনো প্রয়োজনও নেই। আপনি অবশ্যই বন্ধুত্ব চাইবেন, বন্ধুত্ব করবেন, বাট এর মানে এই না যে আপনি নতজন থাকবেন। সো এটাই আমাদের অবস্থান হওয়া উচিত, যে আমরা আজাইরা, কোট আনকোট আজাইরা, হ্যাঁ, কথা বলে আমরা শত্রুতা ক্রিয়েট করব না, কিন্তু আমরা বন্ধুত্বের নামে আবার নতজানও হব না। নিশ্চয়ই। আমি বরং এই ফাঁকে আপনাদের কাছ থেকেও জানতে চাইবো, যদি আপনারা এই মুহূর্তে আমরা আমাদের দেশের প্রধান কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সন দেখি, তাহলে তারা কী ধরনের সংবাদগুলো করেছে সেটা দেখেই আপনাদের কাছ থেকে ছোট করে মন্তব্য জানতে চাইবো। যেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, হুমায়ুন কবিরের বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই, যেটা নিয়ে বলছিলেন, আমি জানি না আপনি কি এটাই মিন করছিলেন যে আজাইরা কথাবার্তা?
আমি জানি না, যাই হোক, লুটপাটকারীরা ফিরলে ব্যাংক খাতে নতুন সংকট তৈরি হবে, আমরা যেটা কথা বলছিলাম। ডক্টর নাহারিন, কি বলবেন? আবারও সেই প্রসঙ্গে এলো গভর্নরের সঙ্গে বিএবির যে বৈঠক, সেখানে বলছে যে লুটপাটকারীরা ফিরলে ব্যাংক খাতে আবারও নতুন সংকট তৈরি হবে। যেই সংকটের কথা বলা হচ্ছিল যে তাদেরকে তাড়ানো হলো বা যা চলে গেল লুটপাট করে, তাদেরকে ফেরানো হচ্ছে নানান উপায়, নানান ক্লজ দিয়ে। কি বলবেন? তো এটা তো গভর্নর ঠিকই বলেছেন যে লুটপাটকারীরা, তার মানে হচ্ছে লুটপাটকারীরা ফেরার একটা প্রক্রিয়া চলছে। ওই যে কথাটাতে ছিলাম সেখানেই আবার ফেরত যায় যে যেহেতু 90 থেকে 95% মানুষ আওয়ামী লীগ হয়ে গিয়েছিল বা সেই সময় মানুষের ধর লুটপাটের একটা হিস্ট্রি তৈরি হয়েছিল, তারা তো কোনো না কোনো ফর্মে আবার ফেরত আসতে চাইবেনি। এবং ব্যাংক লুট করে কিন্তু বাংলাদেশের কৃষক না বা আমি না বা আপনি না, ব্যাংক লুট যারা করেন তারা সবসময় এমন একটি শক্তপোক্ত একটা জায়গায় থাকেন, তাদের মসনদ নাড়িয়ে দেওয়াটা সবসময় একটু ডিফিকাল্ট হয় যে কোনো রাজনৈতিক সরকারের জন্যই। তবে আমি মনে করব যে ব্যালেন্স করে এটাকে নাড়াতে হবে এবং আমার ধারণা সেই পথে বাংলাদেশ এগোবে। জি, এই খবরটিও আজকে দিনভর বেশ আলোচনা জুগিয়েছে। এই আপনারা কারা একটি ব্যাংক দখলের গল্প, এস আলমকে ঘিরে যে প্রতিবেদনটি তারা করেছে। আমরা পরে বিবিসি বাংলাটাও দেখি, বিবিসি বাংলা এক বাক্যে দেখব, মানে খুব বেশি সময় নিব না। ভারতের কেন্দ্রীয় সংস্থার হাতে আটক তৃণমূল কংগ্রেসের সাবেক দমকল মন্ত্রী, সেই প্রতিবেদনটি তারা করেছে। এছাড়াও বাংলাদেশে গরুর মাংস আমদানি দাবি উঠছে কেন, এই প্রসঙ্গ এসেছে। তালাপাতি বিজয়ের এটা তারা প্রতিবেদন করেছে। আমরা বরং একটু যুগান্তরটা দেখি এবং মানবজমিনটা দেখে শেষ করব। ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত, নিঃসন্দেহে এটা উদ্বিগ্ন হবার মতো খবর। সময় থাকলে এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাইতাম, কিন্তু বেশি সময় পাচ্ছি না। মানবজমিন কি বলছে? মানবজমিন তার অপরাধীদের গডফাদার কারা, তারা একটা স্পেশাল স্টোরি করেছে। অপরাধী হিসেবে দেখতে হবে পুলিশদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, যেটি আমরা আজকে আমাদের আলোচনার প্রধান খবর নির্বাচন করেছিলাম। যাই হোক, আমি মনে হয় আর বেশি সময় নিতে পারছি না, আপনাদেরকেও দিতে পারছি না, আমাকে শেষ করতে হবে। জাহিদ নেওয়াজ খান এবং ডক্টর নাহারিন ইসলাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আজকের মতো শেষ করতে হচ্ছে। এই ছিল নির্বাচিত খবরে। কাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।